আসসালামু আলাইকুম সবাইকে। আমার প্রিয় ক্লাস 9 এর শিক্ষার্থীরা, ৫ মিনিট লেট হয়ে গেল ক্লাসটা স্টার্ট করতে। আমি যদিও আজকের ক্লাসটা নেবার কথা ছিল না, ক্লাসটা নেবার কথা হিরণময় বাউলিয়া ভাইয়ের, কিন্তু ঢাকায় কাকলী যেই রাস্তাটা, বনানী কাকলী মহাসড়ক বলা যায়, সেখানটাতে আ কিছু মানুষ আন্দোলন করছে। আমি ঠিক নিশ্চিত নই তারা কারা, হয়তোবা গার্মেন্টস শ্রমিক হতে পারে। তো এতটাই জ্যাম, শিখো ক্যাম্পাসটা হচ্ছে গুলশান ২ এ। এখন কাকলির ওই রাস্তাটা যদি ব্লক করে দেওয়া হয়, তাহলে ধরো মহাখালী থেকে আসে। মহাখালী অনেক বিজি একটা রোড। ওখানে একটা ঢাকার অন্যতম একটা বাস টার্মিনাল আছে। আর এছাড়া এমনিতেও অনেক বিজি একটা রোড। এইদিকে গুলশান আছে। ঢাকার আরেকটা ব্যস্ততম জায়গা। তো কোনোভাবেই হিরণময় ভাই পৌঁছাতে পারেননি। তিনি অনেকক্ষণ যাবৎ তার বাইক নিয়ে গুলশানে আটকে রয়েছে। তো আমরা হচ্ছি এইজন্যে কিছু করার নাই। শো মাস্ট গো অন। আমরা তো ক্লাস থামিয়ে রাখতে পারব না। সো আমি চলে আসলাম। আমি আজকে তোমাদের সঙ্গে ক্লাসটা নিব। আর উম্মে মাহাজাবিন বলছে ক্লাসের সময়টা কি চেঞ্জ করে যায়, সমস্যা হয়ে যায়। আ বুঝছেন? আচ্ছা। আ আমরা আসলে ক্লাসের টাইম সব স্টুডেন্টের সাপেক্ষে একটা কমন গ্রাউন্ডে এসে দিতে চাই। তো এইজন্যে আমরা যেটা করি সেটা হলো সেই স্টুডেন্টদেরকে সাজেস্ট করি যারা ক্লাস টাইমের সঙ্গে মিলাতে পারছে না তাদেরকে রেকর্ডিংটা দেখে নিতে। কারণ সবাইকে আসলে একসাথে ক্লাস টাইম মেলানোটা একটু কঠিন। যেহেতু টেকনাফ থেকে তেঁতুলিয়া নানা স্কুলের স্টুডেন্টস আমাদের সঙ্গে রয়েছে। আ একজন বলেছে শুদ্ধ উচ্চারণ কিভাবে? শুনতে থাকো অনিমেষ। আস্তে, আস্তে শুদ্ধ উচ্চারণ ইনশাআল্লাহ তোমারটাও হয়ে যাবে। আমাকে সবাই সালাম দিচ্ছ। আমি একযোগে সবাইকে বলছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা হিরণময় ভাই তোমাদের এই ক্লাসটা কতক্ষণ নেন? ১ ঘন্টাই তো নেন, তাই তো? হ্যাঁ, মারিয়া আমি তোমার কমেন্ট দেখতে পাচ্ছি। আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ক্লাসটা তোমাদের ১ ঘন্টাই তো নেয়। আর আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বলো? আমরা আর কথা না বাড়িয়ে ক্লাস স্টার্ট করে দিব। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। অনেকদিন পরে ভূমিজাকে দেখলাম। মাহিয়া, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি অনেক ভালো আছি, অনেক ভালো আছি। হ্যাঁ, আচ্ছা আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে। ঠিক আছে। যেহেতু আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে এবং স্পষ্ট শোনা যাচ্ছে, সবাই খাতা কলম নিয়ে বসে যাও। যদি ক্লাসের মাঝখানে ঘুম আসে, তাহলে একটু চোখে মুখে পানি দিয়ে আসবা। আর একটা নির্দিষ্ট খাতায় তোমরা বাংলা নোট ডাউন করবে এবং আমি আজকে চেষ্টা করব তোমাদেরকে এমনভাবে পড়াতে যাতে তোমার এই বাচ্য, বাক্য আর জ্যোতিচিহ্ন এই ৩ টা নিয়ে জীবনে কোনোদিন কোনো সমস্যা না হয়। আমি অমনভাবেই পড়ানোর আজকে চেষ্টা করব। আজকের এই ক্লাসটা তুমি মনে রাখবা। আমি আব্দুল্লাহ বেঁচে থাকি আর না থাকি, তোমার শিক্ষক থাকি আর না থাকি, কিন্তু তুমি এটা মনে রাখবে ইনশাআল্লাহ। আমি ওভাবেই পড়ানোর চেষ্টা করব। তো আমরা ১ম এ আজকে বাক্য নিয়ে একটু কথা বলবো। কিন্তু বাক্য নিয়ে কথা বলার আগে আমাদেরকে কয়েকটা বিষয় একটু জানতে হবে। সেটা হলো সরল জটিল যৌগিক বাক্য বোঝাবো, ভালো কথা। আমি একটু চ্যাটটা রিজিউম করি। তোমরা আমাকে একটু চ্যাটে জানাও তো যে কে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া এটা বুঝো কে? যারা বুঝো তারা বলো যে হ্যাঁ, বুঝি। আর যারা বুঝো না তাদের কিছু লেখার দরকার নেই। সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া এটা কে বুঝো? আমি রিকোয়েস্ট করব এই যে আমার কমেন্ট কি দেখেন, আমার কমেন্ট কি এই কাজগুলো না করতে। ক্লাসের টাইম খুব বেশি সময় নাই। তোমার জীবনের সময়কে মূল্য দাও। আচ্ছা, বুঝি, বুঝি, বুঝি। ফাইন। ঠিক আছে। সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া এই ২ টা যদি আমরা ঠিকমতো বুঝে থাকি তাহলে আমরা আসলে এই জিনিসের তেমন পড়ার কিছু নাই। এই সরল জটিল যৌগিক বাক্য আমরা এটা বুঝে গেছি। সরল জটিল যৌগিক বাক্যের মূল বেসমেন্টটা হচ্ছে আসলে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার উপর ভিত্তি করেই। চলো দেখে নিই সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া কি সেটা আমি আগে একটু দেখাই, তারপরে না হয় সরল জটিল যৌগিক বাক্যে আমরা পদার্পণ করি। আমি তোমাকে একটা বাক্য বলে বোঝাই। যেমন আমি বললাম যে সকালে সূর্য ওঠে। বা আমি বললাম যে ধরো কারো নাম বললাম যে শাকিল স্কুলে যাবে। বাক্যটা দেখো মন দিয়ে দেখো। বললাম কি শাকিল স্কুলে যাবে। এখন আমি যদি বলি শাকিল স্কুলে যেতে চায়। মন দিয়ে দেখো এই ২ টা বাক্য দিয়ে আমি সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া তোমার সমগ্র জীবনের জন্য স্পষ্ট করে দেব। শাকিল স্কুলে যাবে, এখানে যাবে একটা ক্রিয়া। শাকিল স্কুলে যেতে চায়, এখানে যেতে একটা ক্রিয়া, চায় একটা ক্রিয়া। এখন যেতে আর যাবে এইগুলো তো একই উৎপত্তি থেকে আসা ক্রিয়া। এখন আমি একটা ক্রিয়াকে বাক্যের শেষে বসাবো। সহজ কথায় বাক্যের শেষে বসিয়ে দেখব বাক্যটা শেষ হয় কিনা। প্রথমে আমি এই যাবে ক্রিয়াটাকে নিলাম।
আমি বললাম আব্দুল্লাহ স্কুলে যাবে, অফকোর্স ক্রিয়াটা মানে বাক্যটা শেষ হয় আব্দুল্লাহ স্কুলে যাবে। এখন আমি এই ক্রিয়াটাকে, যেতে ক্রিয়াটাকে নেই, আব্দুল্লাহ স্কুলে যেতে, এরপর আকাঙ্ক্ষা জাগে কিন্তু শোনার জন্য যে এরপর কি, এরপর কি, আব্দুল্লাহ স্কুলে যেতে, হ্যাঁ, দেন নেক্সট, হোয়াটস নেক্সট। এটাই হলো সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। সমাপিকা, এর নামের মধ্যেই এর অর্থটা লুকিয়ে আছে, যেটা সমাপ্তি টেনে দেয়, সমাপন করে দেয়, সেটা হলো সমাপিকা ক্রিয়া। অর্থাৎ বাক্যের অর্থটাকে সে সমাপ্ত করে দেয়, ফিনিশ করে দেয়। শাকিল স্কুলে যাবে, আব্দুল্লাহ স্কুলে যাবে, শেষ। সকালে সূর্য উঠে, শেষ। শাকিল স্কুলে যেতে, আব্দুল্লাহ স্কুলে যেতে, সকালে সূর্য উঠতে, এরপর কি, উঠতে, এরপর কি, বাট যদি বলি সকালে সূর্য উঠে, শেষ, বাক্য শেষ। কিন্তু সকালে সূর্য উঠতে, এরপর উঠতেও কিন্তু ক্রিয়া, কিন্তু সেই ক্রিয়াটা কি, অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ যেটা বাক্যের শেষে বসে বাক্যটাকে শেষ করতে পারে না, সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না, তাকে আমরা বলি অসমাপিকা ক্রিয়া। তো অসমাপিকা ক্রিয়া কি সবসময় আমার এখানে বাক্যের শেষে থাকবে? আমার এখানে বাক্যের শেষে থাকবে না। অসমাপিকা ক্রিয়া কখনোই বাক্যের শেষে থাকে না। কিন্তু অসমাপিকা ক্রিয়া নির্ণয় করার জন্য আমি মনে মনে যে কোনো একটা র্যান্ডম বাক্য নিয়ে নিব, বা আমি হয়তো এই শাকিল স্কুলে যাবে, শাকিল স্কুলে যেতে চাই, এই দুইটা বাক্যকেই আমার মাথায় রাখতে পারি। আমি এই বাক্যগুলোতে মনে মনে ক্রিয়াটাকে বসাবো, ক্রিয়াটাকে বসায় তখন আমি চেক করব যে সেটা কি সমাপিকা নাকি অসমাপিকা। কিন্তু এটা আসলে প্র্যাকটিস করতে করতে, বা এটা একটু পড়লেই এমন হয়ে যায়, এটা আসলে এইভাবে মাথায় নিয়ে আলাদা করে ওই ক্রিয়াটাকে ভেরিফাই করে দেখতে হয় না যে সেটা কি সমাপিকা নাকি অসমাপিকা। এটা আসলে দেখলেই বোঝা যায়। ঠিক আছে? তো আমাদের ইংরেজিতে যদি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব আছে, অনেকটা কাছাকাছি বিষয়। আমি ইংরেজি ব্যাকরণ বোঝাতে যাচ্ছি না। আমরা চলে যাই সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্যে। তার আগে আমি সবার কাছে একটু জেনে নেই, সবাই আমাকে একটু রিপ্লাই দিয়ে জানাও, সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া বুঝলা কিনা। এটা যদি বুঝে থাকো, এটা যদি না বুঝে থাকো, তাইলে আসলে আর হবে না। সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া কি বুঝেছো? এটা যদি বুঝে থাকো, তাহলে হয়ে গেছে আমাদের কাজ। আচ্ছা, বোঝা হয়ে গেছে, তাই তো? হুম, বুঝছো কিনা একটু কমেন্ট করো। আচ্ছা, ক্লিয়ার। ঠিক আছে, ওকে, চমৎকার। যেহেতু বোঝা হয়ে গেছে, চলো এবার আমরা সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্যে চলে যাই। সরল বাক্য, আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব। জটিল বাক্য, যখন আমার পড়াশোনা শেষ হবে তখন আমি খেলতে যাব। আমি পড়াশোনা শেষ করব, তারপর খেলতে যাব। আচ্ছা, আমরা দেখলাম তিনটা বাক্যের অর্থ একই, কিন্তু তিনটা বাক্য একদমই তিন রকম প্রকাশভঙ্গিতে আসছে। যখন সরল বাক্য, তখন আমি বললাম আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব। যখন জটিল বাক্য, তখন আমি বললাম যখন আমার পড়াশোনা শেষ হবে তখন আমি খেলতে যাব। মানে এখানে আমি যখন তখন এই দুইটা জিনিস আনলাম না, সাপেক্ষ যোজক বা সাপেক্ষ, মানে এইটা দেয়াতে একটা কন্ডিশন দিলাম যে এইটা হইলে এইটা হবে। কিন্তু এখানে ছিল আমি এটা করি, এটা করব, অর্থ কিন্তু একই। যৌগিকে কি বললাম, আমি পড়াশোনা শেষ করব, সেমিকোলন দিলাম, তারপর খেলতে যাব। চলো আমরা বিস্তারিত আলোচনায় যাই। প্রথম বাক্যে একটা মাত্র সমাপিকা ক্রিয়া আছে। এটা কি? এটা হচ্ছে সরল বাক্য। চলো দেখি তোর সমাপিকা ক্রিয়াটা কোথায়। যাব, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এখানে করে, এটাও একটা মানে ক্রিয়া, কিন্তু এটা তো সমাপিকা ক্রিয়া না। তো আমরা যাব, এই একটা মাত্র সমাপিকা ক্রিয়া যদি থেকে থাকে তাহলে সেটা সরল বাক্য। দেখি তো, যাব, এটা কি সমাপিকা ক্রিয়া না? হ্যাঁ, আমি যাব, বাংলাদেশ টিম যাবে, আমরা যাব, অবশ্যই বাক্য শেষ হয়। এটা একটা সমাপিকা ক্রিয়া। যেখানে একটা মাত্র সমাপিকা ক্রিয়া, সেই বাক্যটাকে বলা হয় সরল বাক্য। আর যোজক দ্বারা যে যুক্ত হয় বাক্যগুলো, সেগুলো হচ্ছে যৌগিক বাক্য। আচ্ছা, আমি আগে সরল বাক্য এবং জটিল বাক্য বোঝাই, যৌগিক বাক্যটা আমরা পরে ধরব। যেমন আমি যখন জটিল বাক্যে যাচ্ছি, জটিল বাক্যে কি করব? জটিল বাক্যে দুটা সমাপিকা ক্রিয়া থাকবে। আবার শোনো ভালো মতো, সরল বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকে, জটিল বাক্যে দুটো সমাপিকা ক্রিয়া থাকে। যেমন আমি পড়াশোনা শেষ করব, একটা সমাপিকা ক্রিয়া, তারপর খেলতে যাব, আরেকটা সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া নম্বর 1, সমাপিকা ক্রিয়া নম্বর 2, দুইটা সমাপিকা ক্রিয়া। তাহলে কি হলো? এটা একটা যৌগিক বাক্য হলো। আমি পড়াশোনা শেষ করব 1, তারপর খেলতে যাব 2। যেখানে দুইটা সমাপিকা ক্রিয়া থাকবে সেটা জটিল বাক্য, যেখানে একটা সমাপিকা ক্রিয়া থাকবে সেটা সরল বাক্য। আর যৌগিক বাক্যের ক্ষেত্রে
আমরা কিছু যোজক এবং সবসময় কিছু শর্ত দেখব। আমরা এমন দেখি না যে মোবাইল কোম্পানিগুলো তাদের বিজ্ঞাপনে সাধারণত দেয়া থাকে এমন যে 20 সেকেন্ডে কথা বলুন, 2 মিনিট, 5 মিনিট, এরকম নানা কিছু। একটা স্টার, নিচে স্টারে ছোট্ট করে লেখা থাকে শর্ত প্রযোজ্য। তেমনি এই যৌগিক বাক্যের ক্ষেত্রে শর্ত প্রযোজ্যটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমরা দেখতে পাবো যে এরকম যোজক দ্বারা এগুলো যুক্ত থাকবে। যখন, তখন, যে, সে, যদি, এরকম নানা রকম যোজক দ্বারা যুক্ত থাকবে। এটাই হলো গিয়ে সরল, যৌগিক এবং জটিল বাক্য। আমি আবার বলি, এরপরে আর কখনো তোমাদের ভুল হবে না ইনশাআল্লাহ। একটা সমাপিকা ক্রিয়া সরল বাক্য, দুইটা সমাপিকা ক্রিয়া জটিল বাক্য, আর তিনটা, আর যখন হচ্ছে আমাদের এখানে একটা সেকেন্ড, এখানে একটা সমাপিকা ক্রিয়া সরল বাক্য, দুইটা সমাপিকা ক্রিয়া আমি আশা করি তোমরা, যেমন ধরো পাখিগুলো নীল আকাশে উড়ছে, একটা মাত্র সমাপিকা ক্রিয়া। তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন, একটা মাত্র সমাপিকা ক্রিয়া। সরল বাক্যে অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা অবজেক্টিভ অনেক সময় এসে থাকে, কারণ তোমাদের তো দিন শেষে অবজেক্টিভ আসবে এসএসসি তে, তোমার তো আর সাবজেক্টিভ কিছু লিখতে দিবে না ব্যাকরণে। ক্রিয়া সবসময় অনুপস্থিত থাকে। কেমন? যেমন আমরা 3 ভাই বোন। তাহলে এটা সরল বাক্য আমরা কিভাবে বুঝলাম? এটা সরল বাক্য বোঝার জন্য একটা বিষয়, যে ক্রিয়া যদি অনুপস্থিত থাকে তাহলে সেটা সরল বাক্য। এখানে আসলে ক্রিয়া একদম অনুপস্থিত নাই। আমরা যেমন ইংরেজিতে শিখেছি, ধরো আহ ওই উহ্য থাকে, এখানেও তেমনি উহ্য হিসেবে রয়েছে, এখানেও তেমনি উহ্য হিসেবে রয়েছে। কেমন উহ্য হিসেবে রওয়াটা? ধরো আমরা, এখানে একটা উহ্য হিসেবে হই আছে, হই, আমরা হই 3 ভাই বোন, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ ক্রিয়া ছাড়া তো আর বাক্য হয় না, কিন্তু ওই ক্রিয়াটা উহ্য আছে। তো অনুপস্থিত যদি থেকে থাকে ক্রিয়া, সেটাও সরল বাক্য। আর বাক্যের মধ্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলে সেটাকেও আমরা সরল বাক্য বলি। কেমন এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া? যেমন দেখো, তিনি খুব সকালে ঘুম থেকে উঠে পায়চারি করতে করতে বাজারের দিকে গেলেন। এখন যদিও আমরা বলি যে এখানে আমি তো এটা দেখলেই হয় যে ওখানে একটা সমাপিকা ক্রিয়া আছে, গেলেন, কিন্তু এটা দিয়ে আসলে আমরা বাক্যটাকে পারবো নির্ণয় করতে। তারপরে আমরা দেখি যেখানে অসমাপিকা ক্রিয়াও একাধিক রয়েছে, যেমন করতে করতে, এমন। তো আমরা যখনই দেখব একটা সমাপিকা ক্রিয়া, আমরা ওটাকে বলে দিব সরল বাক্য, অথবা যদি ক্রিয়া অনুপস্থিত থাকে সেটাকে আমরা বলে দিব সরল বাক্য। আমি আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে। এবারে আমরা দেখব জটিল বাক্য। জটিল বাক্যতে যাওয়ার আগে আমি কোনটা দেখাবো? যৌগিক বাক্য, তারপরে জটিল বাক্য দেখাবো। আচ্ছা, হামিদ বই পড়ছে আর সীমা রান্না করছে। একটা, একটা, দুইটা, দুই বা ততোধিক স্বাধীন বাক্য। হামিদ বই পড়ছে, এটা কিন্তু একটা স্বাধীন বাক্য। সীমা রান্না করছে, স্বাধীন বাক্য। কারণ এখানে যদি তুমি হামিদের কাহিনীর সাথে সীমার কাহিনী না দাও, তারপরেও এটা বাক্য হয়। তো দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটা বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে। যোজকটা কি? যোজক হচ্ছে এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে, আরো নানা রকম যোজক আছে। এই যোজকগুলো সাধারণত যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। আবার আমরা কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ, এই জ্যোতিচিহ্নগুলো যোজক হিসেবে ব্যবহৃত হতে দেখি। ঠিক আছে? এই হলো গিয়ে আমার যৌগিক বাক্য, যেখানে কি থাকবে? যেখানে দুইটা স্বাধীন বাক্য থাকবে এবং যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটা বাক্যে পরিণত হবে। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো যৌগিক বাক্য। সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছলো, তারপর পড়তে বসলো। অন্ধকার হয়ে এসেছে, বন্ধুরাও মুখ ভার করে রইল। তোমরা চেষ্টা করেছো, কিন্তু আশানুরূপ ফল পাওনি, এতে দোষের কিছু নেই। আচ্ছা, সে ঘর ঝাড়ু দিল, এটা কিন্তু একটা স্বাধীন বাক্য।
ঘর মুছলো, তারপর পড়তে বসলো। এখন এই প্রত্যেকটাই কি জাস্ট একটা কমা দিয়ে যুক্ত হয়েছে, তার মানে বুঝলাম এরা সবাই স্বাধীন বাক্য, কিন্তু এরা কোনো না কোনো যোজকের দ্বারা যুক্ত হবে। সেই যোজকগুলো কি এখানে আমরা দিয়েছি। আবার যোজকগুলো জ্যোতিচিহ্ন হিসেবেও থাকে, কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ, এগুলো। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা যে বলেছিলাম যে এখানে সমাপিকা ক্রিয়া থাকবে, প্রত্যেকটা স্বাধীন বাক্যে একটা করে সমাপিকা ক্রিয়া থাকবে। সমাপিকা ক্রিয়া ছাড়া তো বাক্য স্বাধীন হইতে পারবেও না দিন শেষে। যেমন সে ঘর ঝাড়ু দিল, মুছলো, বসলো, সবগুলোই সমাপিকা ক্রিয়া। অন্ধকার হয়ে এসেছে, বন্ধুরাও মুখ ভার করে রইল। এসেছে, রইল, একে তো স্বাধীন বাক্য, আবার দুটোতেই সমাপিকা ক্রিয়া আছে। তোমরা চেষ্টা করেছ, কিন্তু আশানুরূপ ফল পাওনি, এতে দোষের কিছু নেই। তিনটা সমাপিকা ক্রিয়া, অর্থাৎ এখানে যতগুলো ভাগ ভাগ থাকবে ততগুলো সমাপিকা ক্রিয়া থাকবে। অর্থাৎ এখানে স্বাধীন বাক্য হবে। যেমন আমরা ইংরেজিতে পড়ি না যে ধরো ডু অর ডাই, ডু এটাও একটা স্বাধীন বাক্য, ডাই এটাও একটা স্বাধীন বাক্য। যদিও বাংলার উদাহরণগুলো আরো সহজ, আমরা ইংরেজিতে না যাই। তোমরা চেষ্টা করেছো কিন্তু আশানুরূপ ফল পাওনি, এতে দোষের কিছু নেই। এই হলো গিয়ে আমাদের যৌগিক বাক্য। এবারে আমরা জটিল বাক্যের দিকে একটু তাকাই। যে সে, যারা তারা, যিনি তিনি, যারা তারা, এরকম নানা রকম সাপেক্ষ সর্বনাম, তারপরে যদি তবে, যদিও তবু, যেহেতু সেহেতু, যত তত, যেটুকু সেটুকু, এরকম নানা রকম সাপেক্ষ থাকে। এগুলো কি প্রত্যেকটা তো শর্ত। যিনি এই কাজ করেছেন তিনি ভালো মানুষ, যারা গিয়েছেন তারাই মহান, যা করেছো তাই পেয়েছো, যেটুকু দিয়েছো সেটুকুই পেয়েছো, যত আমল করবে তত সওয়াব পাবে, যেহেতু গিয়েছো সেহেতু রাস্তা বন্ধ পেয়েছো। মানে মোট কথা, এইটা হলে ওটা হবে, এটা হলে ওটা হবে, এই কন্ডিশন বা শর্ত যেখানেই পাবা সেটাই হচ্ছে চোখ বন্ধ করে জটিল বাক্য। যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই, যদি তুমি যাও তবে তার দেখা পাবে, যখন বৃষ্টি নামলো তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম। এবার আমি রিজুম করি, আমি তোমাদেরকে জিজ্ঞেস করি তোমরা এটা কোথায় চলে গেল, ওয়েট, আচ্ছা পেয়েছি। তোমরা একটু বলো যে তোমরা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, চ্যাট আমি ওপেন করেছি, বলো তোমরা কি একদম পানির মতো বুঝতে পারলা কিনা, সরল, যৌগিক এবং জটিল বাক্য তোমরা পানির মতো বুঝতে পারলা কিনা। আওয়াজ আটকে আটকে আসছে তোমার ডিভাইসে বা নেট কানেকশনে প্রবলেম, আমাদের এন্ড থেকে এভরিথিং ইজ ফাইন। আচ্ছা, আওয়াজ আটকে আটকে অন্যদের আসছে না। ঠিক আছে, ওকে। সো মেজরিটি বুঝতে পেরেছে। আচ্ছা, এবারে আমরা চলে যাই কয়েকটা প্রশ্নে যাওয়া যায় এখন, দেখি। আচ্ছা, আমি এখন একটু ফাস্ট আগাই। হ্যাঁ, এখানে আজকের ক্লাসে কন্টেন্ট অনেক বেশি, আমি জানি না, আজকে চেষ্টা করব তোমাদেরকে দিয়ে কিছু প্র্যাকটিস করাতে, বাট আমি ঠিক শিওর না যে প্র্যাকটিস করাতে পারবো কিনা, কারণ আজকে টপিক অনেক বেশি, সময় কম, রমজান মাস। তো আমাদের পরীক্ষায় কি আসে, আমাদের পরীক্ষায় মূলত আসে হচ্ছে তোমার রূপান্তর, বাক্যের রূপান্তর। বাক্যের রূপান্তরে আমাদেরকে অর্থটা একই রাখতে হয়, কিন্তু বাক্যটাকে রূপান্তরিত করতে হয়। যেমন ধরো সরল বাক্য থেকে যদি জটিল বাক্যে রূপান্তর করতে দেয়, তো জটিল বাক্য মানে হচ্ছে যে সে, যিনি তিনি, যারা তারা, যা তা, এগুলো আসবে, সাপেক্ষ সর্বনাম আসবে, বা যদি তবে, যেহেতু সেহেতু, এগুলো আসবে। তো সাপেক্ষ সর্বনাম কিংবা সাপেক্ষ যোজক এগুলো যুক্ত করে তো সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করা যায়। চলো দেখে নিই। যেমন ধরো দুর্জন লোক পরিত্যাজ্য, যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য। এখানে তুমি কিভাবে করবা, এখানে ধরো এইটা হচ্ছে একটা মানুষকে বোঝাচ্ছে, তাহলে আমরা চলে গেলাম সর্বনামে, যেসব, যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য। যদিও এখানে আসলে এই যারা তারা, এই যে সে, যিনি তিনি, তুমি দেখবা অ্যাপ্লাই করে যে কোনটা দিয়ে এটা আসলে করা যায়, এটাকে চেঞ্জ করা যায়। যেমন দুর্জন লোক পরিত্যাজ্য, এটা কি তুমি বললা যে যেমন লোক দুর্জন তেমন পরিত্যাজ্য, এটা তো হয় না। এটা দিয়ে শুধু যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য এভাবেই হতে পারে, বা যারা দুর্জন তারা পরিত্যাজ্য এভাবেই হতে পারে। কাকা আমি এটা শেষ করি, সমস্যা নেই। হ্যাঁ কাকা, কোনো সমস্যা নেই, আপনি রেস্ট নিন। আমার মনে হয় আপনার অনেক কষ্ট হয়েছে আসতে, কারণ ওখানে রাস্তার যে অবস্থা। আপনি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি কোনো সমস্যা নেই কাকা, আপনি রেস্ট নিন, আমি পুরোটা চালিয়ে নিচ্ছি। তো এখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে যখন আমরা সরল বাক্য থেকে জটিল বাক্যে যাচ্ছি, সেক্ষেত্রে আমার যেই সাপেক্ষ সর্বনাম কিংবা আমার যেই সাপেক্ষ যোজক যেইটা এটার সাথে যায়, আমি এটাকে বসাবো। এখন এখানে
আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের সেন্স। দিন শেষে এটা তো আমার মাতৃভাষা। আমার এই যে আমি ভাত খাই এটা শুদ্ধ, খাই ভাত আমি এটা যে অশুদ্ধ, খাই ভাত আমি অশুদ্ধ। এখন একটা বিদেশি এটার ব্যাখ্যা জানতে চাইতে পারে, তুমি এটার ব্যাখ্যা জানতে চাও না, তুমি জানো এটা এমনি অশুদ্ধ, এটা অশুদ্ধ তুমি জানো, ব্যাখ্যা হয়তো আছে, অফকোর্স ব্যাখ্যা আছে, কিন্তু তোমার এটা জানার দরকার নেই ব্যাখ্যা। তেমনি সেন্স দিয়েই এখানে তোমরা 90% বাক্য রূপান্তর করে ফেলতে পারবা। এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাক্য রূপান্তর নিয়ে এত চিন্তার কিছু নাই। তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ। কিভাবে জটিল বাক্য? যেহেতু তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছ। তাহলে কন্ডিশন যেহেতু তাই। এবারে আমরা দেখব জটিল বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর। তো জটিল বাক্য থেকে সরল বাক্য রূপান্তরের সময় কি হয়, এখানে যেমন এই সাপেক্ষ সর্বনাম কিংবা সাপেক্ষ যোজকগুলোকে এনেছি, এখানে কি করব, সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজককে বাদ দিব। চলো দেখি। যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়, বাদ বাদ। পরিশ্রমীরা জীবনে সফল হয়, পরিশ্রম করে জীবনে সফল হয়, এটা তো না। এখন যেহেতু যারা তারা দিয়ে দিয়েছে, তার মানে এখানে ব্যক্তির নাম আনতে হবে, ব্যক্তিকে উল্লেখ করতে হবে। ব্যক্তি বলতে তখন পরিশ্রমী, পরিশ্রমীরা জীবনে সফল হয়। যখন সে সুসংবাদটা পেল তখন সে আনন্দিত হলো, বাদ বাদ। সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো। ঠিক আছে। সরল বাক্য থেকে যৌগিক বাক্য। সরল বাক্য থেকে যৌগিক বাক্যের বিষয়টা কেমন থাকে? আমাদের ক্লাসটা কয়টা পর্যন্ত? 11টা পর্যন্ত না? 11টা 15 না? ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, সরল বাক্য থেকে যৌগিক বাক্য। তো যৌগিক বাক্যে আমরা কি দেখেছি? একাধিক সমাপিকা ক্রিয়া দেখেছি। আর সরল বাক্যে দেখেছি আমরা একটা সমাপিকা ক্রিয়া। তো এখন এখানে যেটা করতে হয় যে যৌগিক বাক্য করতে হলে সরল বাক্যের যে অসমাপিকা ক্রিয়াটা থাকে এটাকে সমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হয়। আর সরল বাক্য যদি একটা মাত্র ক্রিয়া থাকে, ওখানে অসমাপিকা ক্রিয়া না থাকে, তাহলে তোমার আরেকটা ক্রিয়া তৈরি করে নিতে হবে, যেটা তুমি এমনিই পারবা। আসো দেখাই কেমনি এমনি পারবা। তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ। এখানে হয়েছ এটা হচ্ছে আমার সমাপিকা ক্রিয়া, করায় এটা হলো অসমাপিকা ক্রিয়া। এখন আমি এখানে দেখছি এই অসমাপিকা ক্রিয়াটাকে সমাপিকা ক্রিয়া বানায় ফেললাম, করনি। তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ, এখানে তো একটা আছে হয়েছ। করনি তো সমাপিকা ক্রিয়া অবশ্যই, যেমন তুমি কাজটি করনি এটা আমি বলতে পারি, কিন্তু তুমি কাজটি করায়, করায় দেন ভাই পরে কাহিনী কি হয়েছে এরকম। তো তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছ। সরল বাক্য, ভিক্ষুককে টাকা দাও। এখন এখানে আমার একটাই হচ্ছে ক্রিয়া, আমি বলেছিলাম কিন্তু যদি একটা ক্রিয়া থাকে তখন আমরা কি করব, তখন আমরা দুইটা ক্রিয়া বানাবো। কিছু লোক ভিক্ষা করে ওদের টাকা দাও। মানে যখন এরকম একটা ক্রিয়া থাকবে তখন আমাদেরকে আরেকটা বাক্যই কাইন্ড অফ ধার করে আনতে হবে। তো বাক্যটাকে মানে বাক্যের একটা অংশ, কারণ যৌগিক বাক্যে কি হয়, দুইটা স্বাধীন বাক্য থাকে। সরল বাক্য তো আমার একটা স্বাধীন বাক্য, তো দুইটা স্বাধীন বাক্য থাকে। তো সেখানে আমি কি করব, সেখানে আমি কিছু লোক ভিক্ষা করে ওদের টাকা দাও, কিছু লোক ভিক্ষা করে ওদের টাকা দাও। যৌগিক বাক্য থেকে সরল বাক্য। যৌগিক বাক্যে দুটি সমাপিকা ক্রিয়া থাকে, যৌগিক বাক্যে দুটি সমাপিকা ক্রিয়া থাকে, অন্যদিকে সরল বাক্যে থাকে একটা সমাপিকা ক্রিয়া। এখন তাইলে কি করতে হবে? এখন যেটা করতে হবে, যৌগিক বাক্য সরল বাক্যে রূপান্তরের সময় মাঝখানের একটা যদি সমাপিকা ক্রিয়া থাকে, মানে জাস্ট উল্টাটা অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করে নিতে হয়। চলো এখন আমি এইটা দিয়েই তোমাকে দেখাই। ধরো যৌগিক বাক্য আছে, তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছ। ঠিক আছে, এটা যৌগিক বাক্য। তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছ। এটা কি তুমি কি করলা, এটা কি তুমি লিখলা তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ। তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে। এখন করণী হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া ছিল, তুমি এটাকে অসমাপিকা ক্রিয়া বানায় দিলা, শেষ হয়ে গেল। তুমি চেষ্টা না করায়, আর তো তাই দেওয়ার দরকার নাই, ব্যর্থ হয়েছ। এবং আরো একটা বিষয় আমরা লক্ষ্য রাখবো, যত জ্যোতি চিহ্ন আছে যখনই আমি যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর করব, মানে উল্টা দিকে যাব, তখনই আমি জ্যোতি চিহ্নগুলোকে বাদ দিয়ে দিব, মাইনাস করে দিব। ভিক্ষুককে টাকা দাও, ধরো এটা এখানে দেখে আগে, কিছু লোক ভিক্ষা করে ওদের টাকা দাও। এখন এখানে আমার কি আছে, এখানে আমার দুইটা সমাপিকা ক্রিয়া আছে, করে এবং দাও। আমি একটাকে বাদ দিয়ে দিব। এখানে করেটা কি আমার মানে বেশি গুরুত্বপূর্ণ নাকি দাওটা বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই দাওটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ টাকা দেওয়াটাই এখানে হচ্ছে মূল কথা। ভিক্ষুককে টাকা দাও, শেষ।
তাহলে কি বললাম আমরা? রূপান্তরের সময় মাঝখানে সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করে নিব। সে এখানে এলো এবং সব কথা খুলে বলল। সে এখানে, এই যে এলো, এটা ছিল সমাপিকা ক্রিয়া, এটাকে বানাই দিল এসে, অসমাপিকা ক্রিয়া হয়ে গেল। লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়। লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। কি হলো এখানে? এখানে আমি করলাম কি, এখানে আমি যে যদিও এই জায়গাতে হচ্ছে যেটা করেছে যে এখানে একটা আহ, ইয়ে ছিল, একটা কমা ছিল, জাস্ট কমাটাকে উঠাই দিলাম, কিন্তুটাকে উঠাই দিলাম। এভাবেও সম্ভব। লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়। আমি বললাম লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এটা তো তাহলে জটিল বাক্যও হতে পারতো, এই যে হলেও কন্ডিশন দিচ্ছে। এখানে কিন্তু কন্ডিশন দেয় নাই। যদি এমন কন্ডিশন দিয়ে দিত যে যে লোকটি অশিক্ষিত, যদিও লোকটি অশিক্ষিত তবুও লোকটি অভদ্র নয়, এটা হচ্ছে কন্ডিশন দেওয়া। লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়, এখানে কোনো কন্ডিশন নাই। এখানে আমরা করলাম কি, এখানে যখন আমরা জ্যোতি চিহ্ন পাচ্ছি কিংবা এই ধরনের যোজক পাচ্ছি, জাস্ট আমরা সেটাকে উঠাই দিলেই হয়ে যায়, শেষ। লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। জটিল বাক্যের সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজক বাদ দিয়ে যৌগিক বাক্য তৈরি করতে হয়। যৌগিক বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে। চলো দেখি, জটিল বাক্যের সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ যোজকটা বাদ দিয়ে যৌগিক বাক্যটা তৈরি করতে হয়। কিরকম? যেমন যখন বিপদ আসে তখন দুঃখও আসে। বিপদ ও দুঃখ একসঙ্গে আসে। কি করলাম এখানে? এই যে এই যখন তখন এগুলো বাদ দিয়ে দিব, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে? বিপদ ও দুঃখ একসঙ্গে আসে। যদি নিয়মিত সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো থাকবে। ফার্স্টে যদি তবে এগুলা বাদ। নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে। দেখলা? বিপদ আসে দুঃখও আসে, বা তুমি দেখলা বিপদ ও দুঃখ একসঙ্গে আসে। এই হলো কি আমাদের জটিল থেকে যৌগিক বাক্য বা এগুলো রূপান্তর। কিন্তু তোমাদের জন্য এতই সহজ, কারণ তোমাদের দিন শেষে এমসিকিউ থাকবে। তোমাদের এত ভাবতেও হবে না, যে তোমার নিজে নিজে মাথা খাটায় লিখতেও হবে না, তুমি দেখেই বুঝবা। এবং যৌগিক থেকে জটিল বাক্যটা কেমন? ধরো এখানে কি করতে হয়, যৌগিক বাক্যের যোজকটা বাদ দিয়ে দিতে হয় এবং সাপেক্ষ সর্বনাম আর সাপেক্ষ যোজকটা যুক্ত হয় এখানে। কেমন? চলো দেখি। ধরো ছেলেটির বয়স অল্প কিন্তু বেশ বুদ্ধিমান। এখানে আমি যে কন্ডিশন আনতে হবে তো জটিল। যদিও ছেলেটির বয়স অল্প তবু বেশ বুদ্ধিমান। দোষ করেছ অতএব শাস্তি পাবে। যেহেতু দোষ করেছ সেহেতু শাস্তি পাবে। কন্ডিশন এনে দিব, খেলা শেষ। তো এই হচ্ছে আমাদের বাক্য রূপান্তরের নিয়মাবলী। এখানে কিছু প্র্যাকটিস আছে, কিন্তু প্র্যাকটিস গুলো আমি এখন করাবো না, একটু পরে প্র্যাকটিস গুলা করাবো। বরং প্র্যাকটিস গুলা করালে আমরা আমাদের যেই প্র্যাকটিস গুলো সেটা করাই, হ্যাঁ, প্র্যাকটিস গুলো না করাইলে আবার দেখা যাবে যে তোমরা ঠিক মতো বুঝলা কিনা। আচ্ছা, একটু চ্যাটটা ওপেন করে দাও তো। হ্যাঁ, এখন এই যে আমি এখানে যেটা লিখেছি, তোমরা টাইপ করে এইটার যৌগিক বাক্যটা লিখো। দয়া করে সত্য কথা বলুন, এটার যৌগিক বাক্যটা লিখো। ফার্স্ট লিখো, ফার্স্ট ফার্স্ট লিখে যৌগিক বাক্যটা। দয়া করে সত্য কথা বলুন, এটা লিখো। এটা যৌগিক বাক্য কি হবে বলো? যৌগিক বাক্যে কি হয়? যৌগিক বাক্যে দুইটা সমাপিকা ক্রিয়া থাকে। হ্যাঁ, এটার যৌগিক বাক্যটা লিখো, টাইপ করো তোমাদের এখানে। আমি আটকে যাচ্ছি না, কথা আটকে আসছে আমাদের এখান থেকে, এভরিথিং ইজ ফাইন। আচ্ছা দেখো তো, কয়েকজনই ইয়ে দিচ্ছে, এই কমপ্লেনটা দিচ্ছে যে আটকে যাচ্ছে। আচ্ছা, নিহামণি বলল দয়া করে সত্য কথা বলিবেন, এটা কিছুই হয় না। এটা দয়া করে সত্য কথা বলুন, তুমি জাস্ট বলুনকে চেঞ্জ করলা, যৌগিক বাক্য বানাইতে বলছে তোমাকে। যৌগিক বাক্যে কি হবে? এই বলছে দেখা যায় না, আটকে আসছে, একটু দেখো তো। আচ্ছা আচ্ছা, এভরিথিং ইজ পারফেক্ট, এখানে আটকে আসছে না, যার আটকে যাচ্ছে এটা তার নেটে প্রবলেম। আচ্ছা, হ্যাঁ, দয়া করুন, এটা এটা কি হবে? এটা হবে দয়া করুন এবং সত্য কথা বলুন। তোমরা কি বেসিক জিনিসটা বুঝো নাই? একজন বললা দয়া করে সত্য কথা বলিবেন, হোয়াট দ্য হেল, এটা কি 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 মানে তুমি এটা রূপান্তর করলা। যৌগিক বাক্য বানাইতে হলে আমার কি করতে হয়? আমার দুইটা সমাপিকা ক্রিয়া লাগে এবং আমার দুইটা স্বাধীন বাক্য লাগে। দয়া করে সত্য কথা বলুন, দয়া করুন, দয়া করুন এবং সত্য কথা বলুন, এই হলো গিয়ে আমার যৌগিক বাক্য। দয়া করুন এবং সত্য কথা বলুন, বা তুমি যদি কমা দিয়েও করো, দয়া করুন কমা সত্য কথা বলুন, তাহলেও হবে। ঠিক আছে, দয়া করুন এবং সত্য কথা বলুন, তাহলেও হবে। মোহাম্মদ সাখাওয়াত বলেছে জটিল থেকে যৌগিক বুঝো নাই। আচ্ছা ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিব এখানে, তারপর তুমি বুঝে যাবো। তারপরেই দেখো। আচ্ছা, আমি তোমাদের সাথে সাথে সলভ করাই।
কলম থাকলে লেখা যেত। দেখো এটা আমার একটা বোঝাই যাচ্ছে এটা হচ্ছে আমার একটা সরল বাক্য, কারণ এখানে যেত আমার একটা সমাপিকা ক্রিয়া আছে। জটিল বাক্য মানে কি? জটিল বাক্য মানে হচ্ছে এখানে কোনো একটা সাপেক্ষ কিছু লাগবে, যদি, যে, সে, তবে, এমন। তাহলে কলম থাকলে লেখা যেত, এটা কি হবে আমার? যদি কলম থাকতো তাহলে লেখা যেত, কারণ কোনো একটা শর্ত জুড়ে দিতে হচ্ছে। যিনি গুণবান ব্যক্তি তিনি বিনয়ী হন, এটা সরল বাক্য কি? তাহলে যিনি গুণবান তিনিই বিনয়ী, এই ধরনের, বা গুণবান ব্যক্তি বিনয়ী হন। সরল বাক্য হচ্ছে যিনি গুণবান ব্যক্তি তিনি বিনয়ী হন, তাহলে যিনি তিনি কাটা যাবে ফার্স্টে, কারণ এটা সরল বাক্য, এই কন্ডিশন থাকবে না। এখানে এটা কন্ডিশন দিয়েছে মানে এটা জটিল বাক্য ছিল। গুণবান ব্যক্তি বিনয়ী হন, দ্যাটস ইট। আচ্ছা সাফাওয়েত, আমি তোমাকে বাধ্য হবো ক্লাস থেকে ব্লক মারতে। তুমি একটা অলরেডি মানে একটা লাইন তুমি 20-30 বার লিখছো। যদি কলম থাকতো, যিনি গুণবান ব্যক্তি তিনি বিনয়ী হন, এটা গুণবান ব্যক্তি বিনয়ী হন। তারপরে ধরো তিনি দরিদ্র হলেও সুখী ছিলেন, এটাকে আমার যৌগিক বাক্য বানাইতে বলছে। যৌগিক বাক্য আমি কিভাবে বানাবো? তিনি দরিদ্র ছিলেন কিন্তু সুখী ছিলেন। এখন এই যে আমার এখানে আমি কিভাবে এটাকে বানাইলাম যৌগিক বাক্য, দেখো তিনি দরিদ্র ছিলেন, এটা একটা সমাপিকা ক্রিয়া, কিন্তু সুখী ছিলেন, এটা একটা সমাপিকা ক্রিয়া। এখন এখানে আমার দুইটা আলাদা আলাদা স্বাধীন বাক্য, কিন্তু তিনি দরিদ্র হলেও সুখী ছিলেন, এখানে তো স্বাধীন বাক্য না, এগুলো তো স্বাধীন বাক্য না, তাই না? এগুলো কি স্বাধীন বাক্য? এগুলো স্বাধীন বাক্য না। মেঘ করলে বৃষ্টি হয়, জটিল বাক্য। মেঘ করলে বৃষ্টি হয়, এটাকে জটিল বাক্য বানাইতে হবে। যখন মেঘ করে তখন বৃষ্টি হয়, যখন মেঘ করে তখন বৃষ্টি হয়, যখন মেঘ করে তখন বৃষ্টি হয়। জান্নাতুল মামা বলছে ভাই আমাদের বলতে সময় দেন। আমি আসলে এখন এক্সাম নিচ্ছি না, কারণ আমি দেখলাম যে এখনো অনেকের এই অংশগুলো ক্লিয়ারই হয় নাই। আমি আরো কিছু সময় আরো কিছু প্রশ্ন রেখেছি, আমি সেগুলো দিচ্ছি তোমাদেরকে, চিন্তা নাই। হ্যাঁ, জান্নাতুল মামা তুমি এই একই জিনিস কপি পেস্ট করো না, আমি হচ্ছে তোমাদের জন্য আরো কিছু প্রশ্ন রেখেছি, আমি সেগুলো দিচ্ছি, চিন্তা করো না। আচ্ছা দেখো, মেঘ করলে বৃষ্টি হয়, যখন মেঘ করে তখন বৃষ্টি হয়। ভূমিজা একটা চমৎকার উদাহরণ দিয়েছে, ও বলেছে যদি মেঘ করে তবে বৃষ্টি হয়, 100%, এটাও কারেক্ট। যদি মেঘ করে তাহলে বৃষ্টি হয়, এটাও কারেক্ট। অর্থাৎ এখানে আমরা যেটা বলছি যে যখন জটিল থেকে আমি সরলে যখন আমি এই সরল থেকে জটিলে নিচ্ছি, তখন আমি কি করছি? আমি দুইটা আলাদা আলাদা স্বাধীন বাক্য বানাচ্ছি। যদি মেঘ করে তবে বৃষ্টি হয়, এক্স্যাক্টলি, যদি মেঘ করে তাহলে বৃষ্টি হয়, এক্স্যাক্টলি, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, ঠিক আছে। আচ্ছা এটা আমিও তোমাদের সঙ্গে প্র্যাকটিস করছি বাক্য রূপান্তর গুলো, তোমাদের এখন আলাদা করে এগুলোর উত্তর চাইলে দিতে পারো, বা জাস্ট বোঝো, সমস্যা নেই। আমি আরো কিছু প্রশ্ন রেখেছি, তখন তোমরা প্রশ্ন দিবা, সমস্যা নেই। আচ্ছা বললেন মোহাম্মদ একটা প্রশ্ন করছে যে তিনি ভাত খেয়ে চেয়ারে বসলেন, বাক্যের সমাপিকা ক্রিয়া কোনটি? বসলেন, অফকোর্স বসলেন এখানে সমাপিকা ক্রিয়া। হুম, ঠিক আছে। যে সত্য কথা বলে তাকে সকলেই ভালোবাসে, সরল বাক্য বানাতে বলেছে। তাহলে আমি এখানে যে, তাকে, এগুলো বাদ দিয়ে দিব, তাই তো, কারণ এগুলো তো এখানে হবে না। তাহলে আমি বলতে পারি যে সত্যবাদীকে সকলেই ভালোবাসে। যে সত্য কথা বলে তাকে এক বাক্যে কি বলা যায়? সত্যবাদী। সত্যবাদীকে সকলেই ভালোবাসে, শেষ, আমার সরল বাক্য। যদিও তিনি দরিদ্র তবু তিনি সুখী, সরল বাক্য বানাইতে বলল। যদিও, তবু, এগুলো বাদ। তাহলে আমি বলতে পারি যে তিনি দরিদ্র, বা দরিদ্র হলেও তিনি সুখী, বা তিনি দরিদ্র হলেও সুখী, দরিদ্র হলেও তিনি সুখী, এমন। আশা করি আমরা বুঝতে পারলাম। অসুস্থতার কারণে তিনি আসতে পারলেন না, যৌগিক বাক্য বানাবো আমরা এটা। যৌগিক বাক্যে আমাদের কি করতে হয়? দুইটা রাখতে হয় সমাপিকা ক্রিয়া। তিনি আসতে পারলেন না কারণ তিনি অসুস্থ, বা তুমি যদি এমন বলো যে যেহেতু তিনি অসুস্থ, বা হ্যাঁ এরকম বলতে পারি যে যেহেতু তিনি অসুস্থ, কমা, তিনি আসতে পারলেন না, এরকম। অর্থাৎ যৌগিক বাক্যে আমাদের দুইটা সমাপিকা ক্রিয়া থাকতে হবে। হুম, সো এইবারে তোমরা অ্যান্সার করো। এখন তোমরা অ্যান্সার করবে কেমনে? এই যে ধরো একের এ, এমনি মানে ফার্স্টে তোমার প্রশ্নের নাম্বারটা লিখে নিও, আমি সবার অ্যান্সারই দেখতে পাই, সো এইটা একটু লিখে নিবা, হ্যাঁ, তাহলে আমার জন্য ইজি হবে। এখন তোমরা অ্যান্সার করো, নাও, এটা তোমাদের জন্য। এখন আর আমি তোমাদেরকে এখানে কোনো ইন্টারফেয়ার করবো না, তোমরা অ্যান্সার করো, নাও।
জায়মা জটিল বাক্য হচ্ছে যেখানে আমাদের শর্ত প্রযোজ্য থাকবে, ঠিক আছে? এরকম শর্ত প্রযোজ্য থাকবে, এটা হলে ওটা, ওটা হলে এটা, এমন। আমি বলে দিলাম যে প্রথমে তোমরা প্রশ্নের নাম্বারটা লিখবা, কিন্তু অনেকে খালি ডিরেক্ট উত্তরটা দিচ্ছ। আচ্ছা, তোমরা কি বললা? সরল বাক্যে কোনটি অনুপস্থিত থাকে? ক্রিয়া অনুপস্থিত থাকে, ঠিক আছে? আমরা দুই ভাই বোন, ক্রিয়া নাই, তারপর এটা সরল বাক্য। অ্যান্সার করো, এটা কি ধরনের বাক্য? এটা পাখিগুলো নীল আকাশে উঠছে। কয়টা বাজে ফাহিম? মানে আমাদের আর আধা ঘন্টা আছে না ক্লাসে, ঠিক আছে। 2 নম্বরটা অ্যান্সার করো। হ্যাঁ, পাখিগুলো নীল আকাশে উড়ছে, এই বাক্যটা হলো সরল বাক্য। পাখিগুলো নীল আকাশে উঠছে, এই বাক্যটা কি? এই বাক্যটা হচ্ছে সরল বাক্য। ভিক্ষুককে টাকা দাও, এটা কোন ধরনের বাক্য? এটা সরল বাক্য। তোমরা ঠিকই লিখেছো, 3-এর বি লিখেছো বেশিরভাগই। ভিক্ষুককে টাকা দাও, এটা হলো গিয়ে সরল বাক্য। আচ্ছা, এইভাবে একসাথে এতগুলা বি লিখতেছো একজন, এটা করব না আমরা, এটা হচ্ছে স্প্যামিং, ঠিক আছে? ফাইম, এগুলা দেখলে একটু কাইন্ডলি ব্লক করে দিবা। যখন বিপদ আসে তখন দুঃখ আসে, এই বাক্যটা কোন প্রকারের বাক্য বলো? তোমরাই বলে, এখানে এদের কন্ডিশন আছে। আমি বলেছিলাম যে কন্ডিশন থাকলে কি হয়? শর্ত প্রযোজ্য। শর্ত প্রযোজ্য থাকলে সেটা কোন ধরনের বাক্য হয়? রাজিন, তোমাকে ব্লক করলাম, তুমি এক অ্যান্সার 10 বার লিখতেছো। হুম, আচ্ছা, এটা হলো কি আমার মিশ্র বাক্য। যখন বিপদ আসে তখন, আচ্ছা যদি এখানে মিশ্র লেখা আছে, সরি ভুল। যখন বিপদ আসে তখন দুঃখ আসে, এটা আমাদের কোন ধরনের বাক্য? এটা হচ্ছে আমাদের জটিল বাক্য, ঠিক আছে? তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম, এটা কোন বাক্যের উদাহরণ? তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম, এটা সরল বাক্য। এখানে একটাই সমাপিকা ক্রিয়া, কোনো শর্ত নাই, অবশ্যই সরল বাক্য। আর যৌগিক বাক্য হতে হলে কি হয়? যৌগিক বাক্য হতে হলে সেখানে 2টা সমাপিকা ক্রিয়া থাকতে হয়। আর জটিল বাক্য হতে হলে শর্ত থাকতে হয়। এখানে না আছে শর্ত, না আছে একাধিক সমাপিকা ক্রিয়া, তাহলে কি হবে? এটা সরল বাক্যই হবে। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটা কোন ধরনের বাক্য? হ্যাঁ, পরীক্ষায় কি 2টা বিষয় একসাথে পরীক্ষা দিতে হবে? আমি বুঝি নাই তোমার প্রশ্ন। আচ্ছা, এটা কি 6 নম্বরটা হচ্ছে সরল। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটা সরল বাক্য। যদিও এটা দেখলে একটা মনে হচ্ছে এটা একটা কন্ডিশন, কিন্তু না। কন্ডিশন থাকলে মানে সবসময় সাপেক্ষ সর্বনাম থাকে জটিল বাক্যে, মানে যদি, তবে, যে, সে, এরকম। যেমন এটাকে যদি জটিল বাক্যে রূপান্তর করতে চাই, তবে হবে এমন যে যদি মেঘ গর্জন করে, বা যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে, এটা হচ্ছে আমার আহ আহ, জটিল বাক্যের উদাহরণ। কিন্তু সরল বাক্য সবসময় আমার একটা সমাপিকা ক্রিয়া থাকে। তো এটাকে আপাত দৃষ্টিতে কন্ডিশন মনে হলেও এটা কিন্তু কোনো কন্ডিশন না। দুর্জন লোক পরিত্যাজ্য, এটাকে জটিল বাক্যে রূপান্তর করলে কি হবে? এটা আমি করে দিই, কারণ আরো টপিক আছে।
যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য, যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য। আমি জটিল বাক্যে রূপান্তর করলাম, যে যেসব, তারা, এটা কি, এটা কন্ডিশন না এগুলা? যেসব, ওয়েট, তারা, এটা কি, এটা হচ্ছে কন্ডিশন। জটিল বাক্যের উদাহরণ কোনটা এখানে? জটিল বাক্যের উদাহরণ হচ্ছে এখানে, যদি তুমি যাও তবে তার দেখা পাবে। কন্ডিশন এই একটাই আছে, আর কোথাও কোনো কন্ডিশন নাই এগুলো সবগুলোর মাঝে। এবারে আমরা বাচ্চে চলে যাব। আমরা এখন একটু বন্ধ রাখলাম এই চ্যাটটা, আবার সরি, আমরা এখন চ্যাটটা একটু বন্ধ রাখলাম। বাচ্চ আমরা সবাই কম বেশি ইংরেজিতে পড়েছি আরো ছোটবেলা থেকে, সেটা হলো ভয়েস চেঞ্জ। বাচ্চ বোঝার আগে আমাদের একটু কর্ম বুঝতে হবে আর কর্তা বুঝতে হবে। কর্তা হলো গিয়ে আমাদের বাক্যে একটা বাক্যের অন্যতম তিনটা উপাদান হচ্ছে কর্তা, কর্ম, ক্রিয়া। কর্তাকে বাক্যে যে কাজটা করে সেটা হচ্ছে কর্তা। কর্তা যেই কাজটা করে সেটা হচ্ছে কর্ম। আর ক্রিয়া কি? ক্রিয়া তো ক্রিয়া, কাজ করার নামটাকেই ক্রিয়া বলছে আমার। আমি এবারে দেখাচ্ছি যে আমার এই কর্তা কর্ম কিভাবে আমার এখানে লাগছে। বাক্যের প্রকাশ ভঙ্গিকে বাচ্য বলে, অর্থাৎ একটা বাক্যকে কিভাবে প্রকাশ করা হয়, কি ওয়েতে এটাকে এক্সপ্রেস করা হচ্ছে, এটাকে বাচ্য বলে। বাক্যের মধ্যে ক্রিয়ার ভূমিকা বদলে গিয়ে, বাক্যের মধ্যে ক্রিয়ার ভূমিকাটা, ক্রিয়ার যে ভূমিকা সেটা বদলে গিয়ে একই বক্তব্যের প্রকাশভঙ্গি আলাদা হয়ে যায়। বাক্যের মধ্যে ক্রিয়ার ভূমিকা বদলে গিয়ে একই বক্তব্যের প্রকাশভঙ্গি আলাদা হয়ে যায়। ক্রিয়া কখনো কর্তাকে অনুসরণ করে, ক্রিয়া কখনো কর্মকে অনুসরণ করে, আবার ক্রিয়াই কখনো বাক্যের মধ্যে মুখ্য হয়ে ওঠে। এই বিষয়টা কি? ক্রিয়া মানে আমার যে ক্রিয়াপদটা থাকে সেটা কখনো কর্তাকে অনুসরণ করবে, ক্রিয়া কখনো কর্মকে অনুসরণ করবে, আবার ক্রিয়াই কখনো বাক্যের মধ্যে মুখ্য হয়ে উঠবে। ক্রিয়া কর্তাকে অনুসরণ করবে, ক্রিয়া কর্মকে অনুসরণ করবে, অথবা ক্রিয়াই কখনো কখনো বাক্যের মধ্যে মুখ্য হয়ে উঠবে। যেমন আমরা দেখতে পাই কয়েকটা উদাহরণ। সে বাজারে যায়, সাহসী ছেলেটিকে পুরস্কৃত করা হয়েছে, কোথায় যাওয়া হচ্ছে। প্রথম বাক্যে যাই, এখানে যায় এটা হচ্ছে ক্রিয়া, সে বাজারে যায়। এই যায় ক্রিয়াটা আসলে কাকে অনুসরণ করছে? সে এই পদটাকে অনুসরণ করছে, এই সর্বনামটাকে অনুসরণ করছে। তার মানে আমরা বলতে পারি যে এখানে ও কর্তাকে অনুসরণ করছে, এখানে ও লিডারকে, ও লিডার হচ্ছে ক্রিয়া, মানে ক্রিয়া আলটিমেটলি কাকে ফলো করে ওটার উপর ভিত্তি করেই একটা বাক্যের প্রকাশ ভঙ্গিটা ডিপেন্ড করে, যে ওটাকে তুমি কোন বাচ্য বলবা। কর্তাকে ও ফলো করতেছে, তো এই জন্য এটা হচ্ছে আমার কর্তা হচ্ছে এখানে মেইন কাহিনী। দেখবো আমরা একটু পরে। সাহসী ছেলেটিকে পুরস্কৃত করা হয়েছে, এখানে ক্রিয়া কোনটা? এখানে ক্রিয়া হচ্ছে করা হয়েছে। করা হয়েছে ক্রিয়াটা এখানে কাকে ফলো করেছে? করা হয়েছে ক্রিয়াটা এখানে সাহসী ছেলেটিকে ফলো করছে। সাহসী ছেলেটিকে, এ কি কর্তা? এ কর্তা না, এ কর্ম। কর্তা কি? আমি একদম প্রথমে বলেছি কাজটা যে করে। সাহসী ছেলেটিকে পুরস্কৃত করা হয়েছে, কাজটা তো সাহসী ছেলে করে নাই। পুরস্কৃত করা হয়েছে, পুরস্কৃত তো সাহসী ছেলে করে নাই, কেউ একজন পুরস্কৃত করেছে তাকে, ও তো রিসিভ করেছে ওটা। আমি আবার বলি, কর্তা হচ্ছে সেটাই যে হচ্ছে কাজটা করে। আর কর্ম কি? কর্তা যেই কাজটা করে ওটাকেই কর্ম বলে। সাহসী ছেলেটিকে পুরস্কৃত করা হয়েছে, তাহলে এখানে সাহসী ছেলেটি কি? সাহসী ছেলেটি হচ্ছে কর্ম, সাহসী ছেলেটি হচ্ছে কর্ম। সে বাজারে যায়, এখানে যায় হচ্ছে ক্রিয়া, যেহেতু যায়কে ফলো করছে সে, এটা হলো কর্তা। আর করা হয়েছে এটা হচ্ছে ক্রিয়া, একে ফলো করছে কে? সাহসী ছেলেটিকে, তার মানে কর্ম একে ফলো করছে। আর কোথায় যাওয়া হচ্ছে, এখানে আমরা দেখতে পাই যাওয়া হচ্ছে, এই যে ক্রিয়াটা, এটাই হচ্ছে এখানে একদম মেইন, মানে এখানে আলাদা করে কাউকে ফলো করছে বা কিছু করছে এমন না আর কি। কোথায় যাওয়া হচ্ছে, কি করা হচ্ছে, আজকাল কি খাওয়া হচ্ছে, আজকাল কখন সেহরি করা হচ্ছে, এরকম। এটাকে ক্রিয়া এখানে কাউকে নিজেকে নিজেইও কাইন্ড অফ মুখ্য বানিয়ে ফেলছে। আমরা প্রথমটাতে আবার দেখলাম সে বাজারে যায়, বাজারে যায়, বাজারে যাচ্ছে কে? সে। যায় কাকে ফলো করছে? সে। তাহলে কর্তাকে অনুসরণ করছে এখানে ক্রিয়া। সাহসী ছেলেটিকে পুরস্কৃত করা হয়েছে, আচ্ছা এখানে ক্রিয়া কোনটা? করা হয়েছে। এখানে কি করা হয়েছে? পুরস্কৃত করা হয়েছে। কে করেছে পুরস্কৃত? তার নাম মেনশন নাই। আচ্ছা করা হয়েছে এখানে কাকে ফলো করছে? সাহসী ছেলেটিকে। সাহসী ছেলেটি কি কাজটা করছে? সাহসী ছেলেটি কাজটা করে নাই। Someone else does the work,
সে সাহসী ছেলেটিকে পুরস্কারটা দিছে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমার কর্ম। প্রকাশভঙ্গির এই ভিন্নতা অনুযায়ী বাচ্যকে আমরা ৩ ভাবে পাই: কর্তাবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য। কর্তাবাচ্য, কর্মবাচ্য আর হচ্ছে ভাববাচ্য। তো যে বাক্যের ক্রিয়া কর্তাকে অনুসরণ করে তাকে কর্তাবাচ্য বলে। এক্ষেত্রে ক্রিয়ার রূপটি কর্তার পক্ষ অনুযায়ী হয়। যেমন ঝর্ণা ছবি আঁকে, আমি আগামীকাল বাড়ি ফিরব। যে বাক্যের ক্রিয়া কি হয় কর্তাকে অনুসরণ করে তাকে কর্তাবাচ্য বলে। এক্ষেত্রে ক্রিয়ার রূপটি কর্তার পক্ষ অনুযায়ী হয়। যেমন ঝর্ণা ছবি আঁকে, আমি আগামীকাল বাড়ি ফিরব। অজীব বিশেষ্য অনেক সময় কর্তার ভূমিকা গ্রহণ করে। যেমন ফ্যানটা অনেক জোরে ঘুরছে, শরতে শিউলি ফোটে। কি হলো? এটা বাক্যের ক্রিয়া কর্তাকে অনুসরণ করে তাকে কর্তাবাচ্য বলে। এক্ষেত্রে ক্রিয়ার রূপটি কর্তার পক্ষ অনুযায়ী হয়। কেমন? ধরে যে বাক্যের ক্রিয়া হচ্ছে কর্তাকে অনুসরণ করে, যেমন হচ্ছে ঝর্ণা ছবি আঁকে, আমি আগামীকাল বাড়ি ফিরব। এখানে কি করতেছে? এখানে হচ্ছে সরাসরি যে তোমার কাজটা করতেছে এখানে তাকেই হচ্ছে ক্রিয়া ফলো করে। তো একে আমরা কি বলি? একে বলি কর্তাবাচ্য। এবং অনেক সময় অজীব বিশেষ্য অর্থাৎ প্রাণ নাই এমন কিছুও কর্তার ভূমিকা পালন করতে পারে। যেমন ফ্যানটা অনেক জোরে ঘুরছে, ভাই ঘুরছেটা কে বা কোন জিনিসটা? ফ্যানটা। শরতে শিউলি ফোটে, ভাই ফুটে কি? শিউলি ফোটে, মানে কাজটা তো শিউলিই করছে। ঘুরছে কে? ফ্যানটা নিজেই তো ঘুরছে। আমি আগামীকাল বাড়ি ফিরবো, আমিই তো ফিরবো। ঝর্ণা ছবি আঁকে, ছবিকে ঝর্ণাই তো আঁকে। তাহলে এখানে এই প্রতিটা কি? এই প্রতিটা হলো আমার কর্তাবাচ্য। এই বাক্যগুলো কেন কর্তাবাচ্য? কারণ এখানে ক্রিয়া আলটিমেটলি কর্তাকে ফলো করছে, অর্থাৎ যে কাজটা করছে তাকে ফলো করছে। কর্মবাক্য দেখবা যে বাক্যের ক্রিয়া কর্মকে অনুসরণ করে। কর্ম কি? কর্ম হচ্ছে কর্তা যেই কাজটা করে সেটাই হচ্ছে কর্ম। যেমন পুলিশ কর্তৃক ডাকাত ধৃত হয়েছে। আমি এখানে দেখি, এখন একটু আসো আমরা ক্রিয়ায় আসি। ধৃত হয়েছে। এখন তুমি এখানে যে কি ধৃত হয়েছে বা ও কাকে ফলো করতেছে? পুলিশ ধৃত হয়েছে না, ডাকাত ধৃত হয়েছে। ডাকাত কি এখানে কাজটা আলটিমেটলি করছে? ডাকাত তো কাজটা আলটিমেটলি করে নাই। তাহলেও কি? ও হচ্ছে কর্ম। তেমনি চিঠিটা পড়া হয়েছে। আচ্ছা বুঝলাম, এখানে পড়া হয়েছে এটা হচ্ছে আমার মেইন কাহিনী। কি পড়া হয়েছে? চিঠিটা। ভাই চিঠিটা পড়া হয়েছে ঠিক আছে, কিন্তু চিঠি নিজে কি পড়ছে? চিঠি নিজে তো পড়ে নাই, কেউ একজন চিঠিটা পড়েছে। তাহলে কর্তা কি এখানে আসলো? আসলো না। এটাই হলো আমার কর্ম। তাহলে কর্ম কি? যেখানে কর্তা যে কাজটা করেছে সে নয়, বরং কর্তা যেই কাজটা করেছে সেই কাজটা এখানে ক্রিয়া হচ্ছে সেই কাজটাকে অনুসরণ করবে। এটাকে আমার বলা হচ্ছে কর্মবাচ্য। ভাববাচ্য যে বাক্যের ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে ভাববাচ্য বলে। ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। চলো এটা দেখি কেমন। যে আমার যাওয়া হলো না, মানে এই যে ভাববাচ্যগুলো হচ্ছে ক্রিয়াই হচ্ছে এখানে মেইন জিনিস থাকবে আর কি। ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে। আমার এই যে যাওয়া হলো না, কোথা থেকে আসা হলো, এখানে যাওয়া আসা এগুলো হলো ক্রিয়া বিশেষ্য। মানে এগুলো যদিও কাজ করা, কিন্তু আবার কাজ করার একটা নাম। যাওয়া, আসা। আমার যাওয়া হলো না, আমার খাওয়া হলো না, আমার ঘুমানো হলো না, এগুলো হচ্ছে ভাববাচ্য। দেখেই ভাববাচ্য বোঝা যায়। এবারে আমরা এখানে কিছু রূপান্তর দেখতে পাবো, যেমন কর্তাবাচ্য থেকে কিভাবে কর্মবাচ্য করতে হয়। কর্তাবাচ্যের বাক্যকে কর্মবাচ্যে পরিবর্তিত করতে হলে সাধারণত দ্বারা, দিয়া, কর্তৃক এই অনুসর্গগুলো যোগ করে ক্রিয়ার রূপটাকে কর্মের অনুসারী করে দিতে হবে। সহজ কথায় অনেকটা ভয়েসের মতো। যেমন যখন আমরা বলি যে আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। প্রথমে যখন বলেছি আই ইট রাইস, তখন ইটটা কাকে ফলো করেছে? ইট ভার্বটা আমাকে ফলো করেছে। আর যখন আমি বললাম রাইস ইজ ইটেন বাই মি, তখন ইট ভার্বটা আর আমাকে ফলো করে নাই, তখনও রাইসকে ফলো করেছে। এবং ইটেন বাই মি, বাই মানে দ্বারা। আমি ভাত খেয়েছি, আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে। ক্রিয়াটা দেখো, যখন একবার বলেছি খেয়েছি, আমি খেয়েছি, মানে আমি আমার সাথেই খেয়েছি, আমির সাথে খেয়েছি, ক্রিয়াটা যায়। কিন্তু ভাতের সঙ্গে কি, মানে ভাতকে যদি মুখ্য করতে যাই তখন কি এটা হয়? তখন কি হয়? আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে, খাওয়া হয়েছে এটার সঙ্গে কি আমি যাই, আমি খাওয়া হয়েছে? এটা তো হয় না। ভাত খাওয়া হয়েছে এটা হয়। অর্থাৎ ক্রিয়াটাকে আমরা পরিবর্তন করছি আসলে কাকে অনুসরণ করায়া। এটাই হচ্ছে মেইন কাহিনী। আবার বলি, আমি
ভাত খাই। খাই ক্রিয়াটা আমাকে অনুসরণ করছে, আমি। এখন যদি বলি আমার দ্বারা ভাত খাওয়া হয়, খাওয়া হয়, খাওয়া হয় আর আমাকে অনুসরণ করে না। খাওয়া হয় ভাতকে অনুসরণ করছে। জাহানারা ইমাম ৭১ দিনগুলি রচনা করেছেন। এখানে অবশ্যই এখানে যে করেছেন, এই করেছেনটা কার সাপেক্ষে? জাহানারা ইমামের সাপেক্ষে। জাহানারা ইমাম কর্তৃক ৭১ দিনগুলি রচিত হয়েছে। এই যে যখনই বললা রচিত হয়েছে, তখন এটা হচ্ছে হয়েছে, তখন আর জাহানারা ইমাম এখানে মুখ্য না। এখানেও ফলো করছে ৭১ দিনগুলিকে, অর্থাৎ কর্মকে। তারা বাড়িটি তৈরি করেছে, করেছে। এখানে কাকে ফলো করছে? তারা, কর্তাকে। যখন বললাম তাদের দ্বারা বাড়িটি তৈরি হয়েছে, এখন আর তাদেরকে ফলো করছে না, বরং বাড়িটিকে ফলো করছে। এবারে আসি কর্মবাচ্য থেকে কর্তাবাচ্য। কর্মবাচ্যের বাক্যকে কর্তাবাচ্যে রূপান্তরিত করতে হলে কর্তার সঙ্গে যুক্ত দ্বারা, দিয়ে, কর্তৃক প্রভৃতি অনুসর্গ বাদ দিতে হয় এবং ক্রিয়াকে কর্তার অনুসারী করতে হয়। যেমন কর্মবাচ্য, প্রধান শিক্ষক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে। কর্তাবাচ্য, প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করেছেন। কর্মবাচ্য, আমাদের কঠোর পরিশ্রম করতে হয়। কর্তাবাচ্য, আমরা কঠোর পরিশ্রম করি। এখানে কি করছে? এখানে একই কাহিনী। এখানে হচ্ছে আমার প্রধান শিক্ষক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে। এগুলো আসলে খুব কমন সেন্স, এমনি এগুলো চেঞ্জ করে ফেলানো যায়। তো তখন আমরা কি দেখলাম? যে এখানে আলটিমেটলি জাতীয় পতাকাকে ফলো করছে। তুমি তোমার জাতীয় পতাকা বাদ, প্রধান শিক্ষক, এখানে আমি আমার মেইন নায়ক বানাই দিব। প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করেছেন। আমাদের কঠোর পরিশ্রম করতে হয়। না, পরিশ্রম বাদ, আমরা কঠোর পরিশ্রম করি। কর্তাবাচ্য থেকে ভাববাচ্য কেমন? তুমি কখন এলে? কখন আসা হলো? ওখানে কেন গেলে? ওখানে কেন যাওয়া হলো? তারপরে ধরো ক্রিয়াকে কিভাবে কর্তার অনুসারী করি? একটু বাইরে বেরিয়ে আসা যাক। একটু বাইরে বেরিয়ে আসি। মানে এখানে যদি একটা তোমার আহ ভাববাচ্য থেকে যখন আমরা কর্তাবাচ্যতে যাই, এখানে সবসময় কর্তাটা উহ্য থাকে। যেমন এখানে একটা আমি আছে, আমি একটু বাইরে বেরিয়ে আসি। এবার বাঁশিটি বাজানো হোক। তুমি এবার বাঁশিটি বাজাও। এই হচ্ছে কথা। চলো এবারে আমরা যাই কোনটা ভাববাচ্যের বাক্য, তোমরা হচ্ছে লিখো। রোজার মধ্যে আসলে ক্লাসের স্টুডেন্ট সংখ্যা হুটহাট কমে যায়। 50 জন নাই প্রায়। শুরু করেছিল 50 জন, মানে কতজনই তো তারাবির নামাজ শুরু করেছিল। 8 রাকাতের পর বেশিরভাগ আর নাই। এটা অ্যান্সার করো। কোনটি ভাববাচ্যের বাক্য? আর কতক্ষণ বাকি ক্লাসের? 15 মিনিট। এই যে আজ আর তোমার খাওয়া হবে না, বোঝাই যাচ্ছে এরকম, এর উদাস টাইপ কথাবার্তা, এগুলোই হচ্ছে আমাদের ভাববাচ্য। এ পথে চলা যায় না, এটা কোন বাচ্চার উদাহরণ? ভাববাচ্য নিয়ে অনেক ডিসকাস করেছিলাম। যে জিজ্ঞেস করেছো ভাববাচ্য মানে কি, সে ক্লাসটা শেষ হওয়ার পরে রেকর্ডিং থাকবে, ভাববাচ্যের অংশটা দেখে নিবা। এটা হচ্ছে ভাববাচ্যের উদাহরণ। তোমরা কখন এলে, এটা কোন বাচ্য? স্পষ্ট দেখা যাচ্ছে কি এখন? হুম, দেখা যাচ্ছে। কর্তাবাচ্য এটা। আচ্ছা, চ্যাটটা একটু পজ করে দাও। জ্যোতিচিহ্নতে আমরা যাই, তারপরে আমি ক্লাসটা ছুটি দিয়ে দিব। ক্লাসটা আজকে বেশ বড় হয়ে যাচ্ছে। জ্যোতিচিহ্ন হচ্ছে মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়। আচ্ছা, আমি জ্যোতিচিহ্ন নিয়ে একটা ক্লাসিক এক্সাম্পল দিতে পছন্দ করি। আমার বাসার সামনে একসময় যেটা লেখা ছিল।
বলো এই বাক্যে ভুল কোথায় আছে, নাকি বাক্যটা ঠিক আছে? আমার বাসার সামনে একটা জায়গা ছিল যেখানে মানুষজন নিয়মিত প্রকৃতির ডাকে সাড়া দিয়ে যেত। তারপরে এই সুন্দর বাক্যটি কোনো এক জনদরদী ব্যক্তি লিখে দিয়ে গেছেন, এখানে প্রস্রাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। ও মাই গড! সো তাহলে তো কারো যদি প্রকৃতির ডাকে সাড়া নাও দিয়ে থাকে, মানে মোটামুটি জোরাজুরি করে তার এখানে এই কাজ সেরে যেতে হবে। এখন এই যে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটা উদাহরণ, যেখানে বলা হচ্ছে যে এই লোক যে তোমাকে জোর জবরদস্তি করছে, মানে এটা পাবলিক টয়লেট লাগবে না তোমাকে, সে হচ্ছে জোর করেই এই কাজ করায় ছাড়বে। এটাই হলো আমাদের জ্যোতিচিহ্নের গুরুত্ব। তাহলে বুঝতেই পারছি জ্যোতিচিহ্নের গুরুত্ব কত বেশি। বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রবর্তক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময় কম বেশি থামা বোঝাতে এই চিহ্নগুলো ব্যবহৃত হয়ে থাকে, আর কিছু বক্তব্যকে স্পষ্ট করতেও চিহ্নগুলো ব্যবহৃত হয়ে থাকে। এর আরো কয়েকটা নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে বিরাম চিহ্ন, আরেকটা নাম আছে বিরতি চিহ্ন। বাংলা ভাষায় প্রচলিত জ্যোতিচিহ্ন কোনগুলো? দাড়ি, কমা, সেমিকোলন, প্রশ্ন চিহ্ন, বিস্ময় চিহ্ন, হাইফেন, ড্যাশ, বিকল্প চিহ্ন, বন্ধনী চিহ্ন, উদ্ধার চিহ্ন, ত্রিবিন্দু, বিন্দু, কোলন, এই সবগুলোই হচ্ছে বাংলা ভাষায় প্রচলিত জ্যোতিচিহ্ন। এবারে আসি আমরা দাড়ি। সাধারণত এটা দিয়ে বাক্যের সমাপ্তি নির্দেশ করে। যেমন সালমান ফুটবল খেলা পছন্দ করে, যথাযথ অনুসন্ধানের পর বলা যাবে কি ঘটেছিল। মানে কি, এটা হচ্ছে একটা বাক্যের সমাপ্তি নির্দেশ করে, এটা একটা বাক্যের সমাপ্তি নির্দেশ করে। কমা, কমা সামান্য বিরতি নির্দেশ করে। শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়। যেমন ধরো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বাংলাদেশ এই 6টি ঋতুর দেশ। সৈকত, অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও সময়নিষ্ঠ থাকলে সাফল্য আসবে। আচ্ছা, এটা ধরো বলা হচ্ছে যে এখন হাসিব, দেখো তো কে এসেছে, কাল তুমি যাকে দেখেছ তিনি আমার বাবা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, পাপকে ঠেকাবার জন্য কিছু না করাই তো পাপ। মানে সামান্য বিরতি নির্দেশ করতে সাধারণত এটা আমরা দেখে থাকি। সেমিকোলন কেমন? স্বাধীন বাক্য থাকবে দুইটাই, কিন্তু ঘনিষ্ঠভাবে একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত, এবং এই দুইটা বাক্য মিলে একটা বাক্যে রূপান্তর হয়ে যাচ্ছে। কারণ সেমিকোলন দিলে আর দুইটা আলাদা বাক্য থাকছে না, একটা বাক্য রূপান্তর হয়ে যায়। অথবা মানে বলতে পারি যে একই ধরনের বর্গকে পাশাপাশি সাজাতেও সেমিকোলনের ব্যবহারটা আমরা দেখতে পাই বাংলা ভাষায়। রিফাত ক্রিকেট পছন্দ করে, আমি ফুটবল পছন্দ করি। যদিও দুইটা আলাদা আলাদা স্বাধীন বাক্য, কিন্তু খুবই কাছাকাছি। কোনো বইয়ের সমালোচনা করা সহজ, কিন্তু বই লেখা অত সহজ নয়। তিনি পড়েছেন বিজ্ঞান, পেশা ব্যাংকার, আর নেশা সাহিত্য চর্চা। তিনটা বাক্য, তিনটাই স্বাধীন, কিন্তু একটার সঙ্গে আরেকটার সম্পর্ক রয়েছে। প্রশ্ন চিহ্ন, কোনো কিছু প্রশ্ন করতে এটা বসে, এখানে বোঝানোর কিছু নেই। বিস্ময় চিহ্ন, কোনো বিস্ময়, দুঃখ, আনন্দ, আবেগ, এগুলোর জন্য। মানে কি, সে আর চাকরি করবে না? অবাক হলাম, তার গানের কণ্ঠ কি দারুণ। তারপরে হাইফেন কি? বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে হাইফেন ব্যবহৃত হয়। যেমন মা বাবার কাছে সন্তানের গৌরব সবচেয়ে বড় গৌরব। মূলত দ্বন্দ্ব সমাসে আমরা সবচেয়ে বেশি দেখি হাইফেনের ব্যবহারটা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকেই দেশের কল্যাণে কাজ করতে হবে। মোট কথা, বাক্যের মধ্যকার একাধিক পদকে যখন সংযুক্ত করতে হয় দ্বন্দ্ব সমাসের মতো, তখন হচ্ছে আমরা হাইফেনটা ব্যবহার করি। ড্যাশ, দুটা বাক্যকে একটা বাক্যে পরিণত করার জন্য, আবার ব্যাখ্যা দেওয়ার জন্যও এই ড্যাশটা ব্যবহৃত হয়ে থাকে। যেমন বাংলাদেশ দল জয়লাভ করেছে, বিজয়ের আনন্দে দেশের জনগণ উচ্ছ্বসিত। সম্পর্ক আছে। ওই লোকটি, এক্সাম্পল দিলাম, যিনি গতকাল এসেছিলেন। আবার এক্সাম্পল দিলাম, তিনিই আমার মামা। কোলন, বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করা এবং উদাহরণ উপস্থাপনের কাজে কোলন ব্যবহৃত হয়। আচ্ছা দেখো, এটা হচ্ছে ভাষার দুটি রূপ। এই উদাহরণ দিলাম, উদাহরণটা কি? পথ্য ও লেখ্য। সভার সিদ্ধান্ত হলো, কি সিদ্ধান্ত হলো এটাকে ব্যাখ্যা করছি আমরা এখানে। প্রতি মাসে সব সদস্যকে 40 টাকা করে চাঁদা দিতে হবে। যদিও এভাবে খুব একটা আসলে কোলন ব্যবহৃত হয় না, কোলন মোস্টলি উদাহরণ স্বরূপ এটার পরিবর্তেই ব্যবহৃত হয়ে থাকে। উদ্ধার চিহ্ন কি? এটা আসলে আমরা দুই রকম দেখে থাকি, মানে যেটা আমরা ইনভার্টেড কমা বলি। একটা হয়ে থাকে সেটা তোমার একক, যেখানে একটা থাকে, যে ধরো সিরাজউদ্দৌলা একটি ঐতিহাসিক নাটক। আরেকটা থাকে যেটা দ্বৈত বা ডাবল ইনভার্টেড কমা। সো আমরা একদম সহজভাবে বুঝি, ডাবল ইনভার্টেড কমা বসে শুধুই উক্তির ক্ষেত্রে, মানে যদি কেউ কোনো কথা বলেছে সেটা বোঝানোর ক্ষেত্রে।
যেমন এই যে প্রিয়ন্তী ঘর থেকে বেরিয়ে এলো, এসে বলল, ও আপনারা এসে গেছেন, বাসা চিনতে কোনো কষ্ট হয়নি তো। এই যে এখানে হচ্ছে তোমার ডাবল ইনভার্টেড কমা দুইটা, আর একটা হলে সেটা তো সিঙ্গেল। বন্ধনী বা ব্র্যাকেট অতিরিক্ত তথ্য উপস্থাপন ও কাল নির্দেশের ক্ষেত্রে বন্ধনীর ব্যবহার হয়। বন্ধনী তিন প্রকার, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর হচ্ছে তৃতীয় বন্ধনী। তিনি বাংলা ভাষার বিবর্তন চর্যাপদের সময় থেকে পরবর্তী নিয়ে আলোচনা করবেন। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। মানে এখানে আমরা কি অতিরিক্ত তথ্য উপস্থাপনের জন্য এটা দিয়ে থাকি, যেমন তিনি বাংলা ভাষার বিবর্তন চর্যাপদের সময় থেকে পরবর্তী, বা কাজী নজরুল ইসলাম 1899 থেকে 1976 বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। বিন্দু, এটা দিয়ে কি করা হয়, শব্দ সংক্ষেপ, ক্রম নির্দেশ ইত্যাদি কাজে বিন্দু ব্যবহৃত হয়, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ভাষার প্রধান উপাদান চারটি, ধ্বনি, শব্দ, বাক্য আর হচ্ছে বাগর্থ। এখানে কি করলাম, এই যে জাস্ট মানে এই যে ধরো 1 2 3 এই বোঝানোর জন্য। এখন আবার তুমি ভাষার উপাদান বুঝতে যাও না, মানে বোঝাচ্ছি যে এই একটা জিনিসকে সংক্ষেপ করার জন্য। বাংলাদেশের ডাক্তাররা এটা অনেক ভুল লেখে, ডাহ, এটা বিসর্গ দিয়ে লেখে, বিসর্গের তো উচ্চারণ আছে, ডাহ এটা হয়ে যায়। সংক্ষেপে লিখেছিলে এটা লিখতে পারো, ডট, ডা বা ড, এমন। ত্রিবিন্দু কি, এটা হলো তোমার যদি একটা বড় লেখা আমি এতটুকু এসে থেমে দিতে চাচ্ছি, তিনি রেগে গিয়ে বললেন, তার মানে তুমি একটা ডট 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 বললো, আমাদের ঐক্যের বাইরে ডট 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 ডট, মানে একটা অনেক বড় অংশ আছে যেটাকে আমি উজ্জ্ব রাখতে চাচ্ছি, বাদ দিতে চাইছি, তখন আমরা ত্রিবিন্দু ব্যবহার করি। বিকল্প চিহ্ন কি, এটা জাস্ট এই একটার বদলে আরেকটা, এটা বুঝি শুদ্ধ অশুদ্ধ চিহ্নিত করো, সত্য অবলিক মিথ্যা, এমন আর কি। সাধারণত বিপরীত শব্দ থাকে, একটা একটার বিকল্প হিসেবে ব্যবহৃত হয় বিকল্প চিহ্ন। সো আমি এখানে আর কয়টা বাজে একটু টাইমটা কাইন্ডলি বলো তো। 11:09 না, আমি আর এখন আর তোমাদেরকে কোনো ইয়ে দিচ্ছি না, কোনো প্রশ্ন উত্তর দিচ্ছি না। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সেই প্রশ্নটা করো, চ্যাটটা একটু ওপেন করে দাও। আর জেনে রাখো আমাদের নেক্সট লাইভ এক্সাম কবে, দ্বিতীয় পত্রের, সেটা হলো 12ই মার্চ 2025, ঠিক 8:30 থেকে চলবে, পরের পরের রাত 8:30 পর্যন্ত এই বিষয়ের উপরে। আমি চাই সবাই এক্সাম দাও। শিখর ক্লাস শুধুমাত্র ওই 8-10টা ফেসবুক লাইভ আর ইউটিউব প্ল্যাটফর্মের মতো না, এখানে শিখর অ্যাপ একটা খুবই সুসংগঠিত, বাংলাদেশের বেস্ট এডটেকের যতগুলো অ্যাপ আছে তার মধ্যে অ্যাপ। আমরা তারপরেও প্রতিনিয়ত চেষ্টা করি আরো উন্নত করতে। সো এখানে যা যা আছে এই ফিচারগুলো ইউজ করো, আমাদের এক্সাম দাও। এক্সাম যদি না দাও তাহলে আসলে কোনো লাভ নাই দিন শেষে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আজকের ক্লাস নিয়ে তোমরা প্রশ্ন করো, অন্যথায় আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। আজকের ক্লাসটা ভালো লাগলে নিঃসন্দেহে শিখবো জিতবো গ্রুপে একটা পোস্ট করে দিও, আমি আজকে হিরণময় বাউলিয়া ভাইয়ের ক্লাস নিলাম। স্যার আমার সিলেবাসটা আছে না, বুঝি নাই স্যার, তোমার কথা প্লিজ বাংলায় লিখে দাও। 8:30 থেকে শুরু শাহাদাত, তুমি যে কোনো টাইমে দাও, সমস্যা নেই, পরের দিন দাও। এত তাড়াতাড়ি ক্লাস শেষ, তামজিদ বলে কি ক্লাসের ইয়েই তো শেষ, টপিক শেষ, ভালো লেগেছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা যদি কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে কি আমরা ক্লাসটা শেষ করে দিব এখন, বলো। ঠিক আছে, ক্লাসটা শেষ করে দিলাম। সবার সঙ্গে জাস্ট যৌগিক বাক্য একজন বলেছে একটু বুঝাতে। আচ্ছা যৌগিক বাক্য আমি এক কথায় বুঝিয়ে দিই। যৌগিক বাক্য মানে হচ্ছে যে তোমার যেই বাক্যটার মধ্যে আমাদের দুইটা সমাপিকা ক্রিয়া থাকবে, এটাই হচ্ছে যৌগিক বাক্য, শেষ। স্যার ডাবল ইনভার্টেড কমা কি? ডাবল ইনভার্টেড কমা হচ্ছে ধরো এই যে ধরো ধরো আমি বললাম সাবধান, এই যে ডাবল ইনভার্টেড কমা হচ্ছে এই জিনিস, এই যে এই জিনিস, এটারই বলে ডাবল ইনভার্টেড কমা। বাড়ির কাজগুলো কোথায় জমা দিব? আমি তো বাড়ির কোনো কাজই দেই নাই। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। ঠিক আছে, আমরা শেষ করছি আজকের মতো ক্লাস। ইনশাল্লাহ তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।